দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব হাসনাবাদের খবরে। সেখানে শ্মশানের জমি বেহাত, শ্মশানের জমির একাংশ দখল করে নেওয়ার অভিযোগ, আর সেই জমি দখল মুক্ত করতে বিক্ষোভ স্থানীয়দের। সরাসরি চলে যাব, অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, কাদের বিরুদ্ধে এই অভিযোগ বা কার বিরুদ্ধে এই অভিযোগ? কিভাবে বেহাত হলো শ্মশানের জমি? দেখো, এই যে হাসনাবাদের যে দক্ষিণ বরুণহাট বলে যে দক্ষিণ বরুণহাটের যে শ্মশানটা রয়েছে, সেই শ্মশানটা দীর্ঘ কয়েকশো বছরের পুরনো, এবং সেই জমি এখানে একজন এক গ্রামের এক ব্যক্তি তিনি এই জমিটা দান করেছিলেন, যে জমির ওপরে এই শ্মশানটা তৈরি হয়। এবং সেই শ্মশানেই কিন্তু এলাকার প্রায় 7 থেকে 8টি গ্রামের সপ্তাহ এখানে পোড়ানো হয়। এবং সেই জমিতে কয়েকদিন হলো, বেশ কিছুদিন হয়েছে, এক ব্যক্তি তিনি সেই জমি দখল করে সেখানে মাছের ভেড়ি করছে, এবং অবৈধভাবে নদীর ভেড়ি ফুটো করে সেখানে জল ঢুকে মাছের ভেড়ি করছে। স্থানীয় যেসব মানুষ যারা আছে বা ওই যে শ্মশানের যে কমিটি, তারা পঞ্চায়েতে লিখিত জানিয়েছে, মেম্বারকে জানিয়েছে, এবং সেই ব্যক্তিকে বারংবার ডেকেছে যে সমস্যার সমাধান করার জন্য, কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হয়নি। যে কারণে আজকে ওই ব্যক্তি বেশ অনুপম, আমাদের গ্রামের একজন শহীদয়বান ব্যক্তি দক্ষিণ বরুণহাটের যে শ্মশান ঘাটের জন্য তিনি 56 শতক জমি দান করে গেছেন। জমির অরিজিনাল মালিকই দান করেছেন, কিন্তু আমাদের পার্শ্ববর্তী একজন অবৈধভাবে সেই জমিতে মাছ চাষ করছেন। পঞ্চায়েতগতভাবে তাকে ডাকা হয়েছে, সে উপস্থিত হয়নি। ব্লকগতভাবেও তাকে ডাকা হয়েছে, কিন্তু তাকে আমরা একাধিকবার পঞ্চায়েত থেকে বিভিন্ন ডাকা সত্ত্বেও সে আলোচনায় বসে না, সে এখনো পর্যন্ত মাছ চাষটা করে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে তাকে বুঝিয়ে সুঝিয়ে যাতে শ্মশানঘাটের জায়গাটা সে ছেড়ে দেয়, এবং শ্মশানঘাট কমিটি, শ্মশান উন্নয়ন কমিটি যারা আছে তারা ওই জমিটা নিজেদের মতো করে ব্যবহার করতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। দুয়ারে রিপোর্টারে এবার একটা ছবি দেখাবো প্রথমে আপনাদের। ছবিটা দেখুন, একটা বিপজ্জনক বাড়ি। দেখুন, ভগ্ন প্রায় বিপজ্জনক বাড়ি। এই বাড়িটি বিপজ্জনক এমনটাও পুরসভা পোস্টারও সাটিয়েছে, কিন্তু তারপরেও এই বিপজ্জনক বাড়ির ঠিক পাশেই তমলুকে স্কুল, আর যে স্কুলে প্রতিদিন শিক্ষকরা পড়ুয়ারা আসেন, কিন্তু যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে। সুজিত, যে কোনো মুহূর্তে বড় ঘটনা ঘটতে পারে। পুরসভা সাটিয়েছে পোস্টার যেখানে বিপজ্জনক বাড়ি উল্লেখ করা রয়েছে। ব্যবস্থাটা কবে নেওয়া হবে? দুর্ঘটনা ঘটে গেলে তো আর কিছু করার থাকবে না। সেটাই বলছেন মানুষজন, সেটাই বলছেন অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং শিক্ষক শিক্ষিকারা। আসলে রীতিমতো সমস্যার মধ্যেই পড়েছেন পুরো কর্তৃপক্ষ, কারণ যেখানে দেখা যাচ্ছে যে এই যে পরিস্থিতি, সেখানে আইনি জটিলতায় তমশ্রী এখানে কিন্তু এই বাড়িটি ভাঙা যাচ্ছে না। অথচ পুরসভা, তমলুকের তাম্রলিপ্ত পুরসভা এই বাড়িটিকে বলেছে যে একেবারে বিপজ্জনক বাড়ি, যেটা ভাঙা দরকার। কিন্তু আইনি জটিলতায় এই সমস্যা, এবং তার ফলে তমলুকের শান্তনাময়ী যে স্কুল, নামী স্কুল, সেই স্কুলে যে পঠন পাঠন চলছে রীতিমতো আতঙ্ক একেবারে নিয়েই, এবং কারণ ভয় আতঙ্ক নিয়েই পড়ুয়ারা স্কুলে যাচ্ছেন, পড়াশোনা চলছে, যাতায়াত করছেন পথচারীরা। সকলে চাইছেন দ্রুত এই ভগ্ন বাড়িটিকে ভেঙে ফেলা হোক, কিন্তু পুরো কর্তৃপক্ষ নিরুপায় অবস্থায় পড়েছে। তারা বলছেন, আমরা ঘোষণা করেছি, ব্যানার টাঙিয়েছি, যে ছবি দেখাচ্ছি দেখবে, সেই বাড়িটি যে ভগ্ন এবং তা থেকে যে ক্ষতি হবে ভেঙে ফেলতেই হবে। কারণ একের পর এক জানো, রাজ্যের বিভিন্ন প্রান্তে পুরনো বাড়ি ঘর ভেঙে দুর্ঘটনা ঘটছে। এখানেও দুর্ঘটনার আশঙ্কা করছেন, সেই আতঙ্কে ক্লাস চলছে। মানুষজন চাইছেন দ্রুত এই ব্যবস্থা নেওয়া হোক, আইনি জটিলতা কাটিয়ে। তমশ্রী, বেশ সুজিত, পর্যন্ত বলার একই, বাচ্চাগুলোর কথা ভাবুন। সবাই, প্রশাসনের সবাইকে আমি করজোড়ে অনুরোধ করছি, ভীষণভাবে দুশ্চিন্তায় থাকি। আমার এত বাচ্চা, প্রায় 2000 বাচ্চা আমার আসে, রোজ বাড়ি যায়। বিশেষ করে প্রাইমারি ছোট বাচ্চারা আছে যারা কিছুই বোঝে না। সাধারণ মানুষের যেমন জীবন সংশয় রয়েছে, সংকট রয়েছে, ভয় রয়েছে, আমার নিরীহ বাচ্চাগুলো, তারা ছোট বাচ্চা, তাদের জন্য ভয়টা আরও বেশি। তাদেরকে জানানো হয়েছে, আমি চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, চিঠি করেছি। আমরা ইতিমধ্যে ওখানে দুটো ফ্লেক্স আমরা টাঙিয়ে দিয়েছিলাম, কন্ডেমড বিল্ডিং, পরিত্যক্ত বাড়ি বলে। তারপরেও ওরা কোনোভাবেই বাড়ি থেকে বেরোতে চাইছেন না, যার ফলে আমরা আইসিকেও চিঠি করেছি, কিন্তু ওরা বলছে যে বিচারাধীন বিষয়, ওরা কোর্টের কাগজপত্র সাবমিট করছে আমাদের কাছে।
আইসিকে বলছি, কিন্তু পুলিশেরও একটা বক্তব্য, যেহেতু সাবজুডিস ম্যাটার ওনারা কিছু করতে পারছেন। এখন কি করবেন? এখন আমরা ফার্দার ম্যাজিস্ট্রেটের কাছে। দুয়ারে রিপোর্টারে চলে যাব ভাতারে সেখানে নেতার রোষে কৃষক পরিবার। ভাতারের আড়াগ্রামে অঙ্গনওয়াড়ি যাতায়াতের জন্য রাস্তা না দেওয়ায় শাস্তির কোপ। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, একটা বিষয় পরিষ্কার হতে চাইবো, এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাতায়াতের জন্য যে রাস্তা, সেই রাস্তা না দেওয়ার জন্য, অর্থাৎ জমি না দেওয়ার জন্য এই শাস্তি, আমি জানতে চাইবো এই জমিটা কার? কৃষকের? যদি কৃষকের নিজের জমি হয়ে থাকে তাহলে কেন দেবেন তিনি? একেবারেই সেই প্রশ্নই উঠছে। দেখো, সরকারি খাস জমিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয়েছে, ভালো কথা, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা নাই। তাই গ্রামবাসীরা অনুরোধ করেছিল এই এলাকার মুখার্জি পরিবারকে যে তারা যেন জমির কিছুটা অংশ ছেড়ে দেয়। সেই মতো 4 ফুট জমি ছেড়ে দিয়েছিল তারা রাস্তা তৈরির জন্য, তাদের ব্যক্তিগত জায়গা, কৃষক পরিবারের ব্যক্তিগত জায়গা। কিন্তু এখন সহায়িকার স্বামী, যিনি এলাকার তৃণমূল কংগ্রেস নেতা নামে পরিচিত, সেই কৃষ্ণ গোপাল মণ্ডল, তার দাবি যে 7 ফুট রাস্তা ছাড়তে হবে, রাস্তা তৈরির জন্য সিমেন্ট দিতে হবে, ইট দিতে হবে, পিচ দিতে হবে, যাবতীয় নিজেকে উদ্যোগ নিয়ে সেই রাস্তা করে দিতে হবে। তিনি রাজি হননি। তার ফলে তার যে বসত বাড়ি, তার খামার বাড়ি, সেসব বাঁশের ব্যারিকেড দিয়ে সেগুলো আটকে দেওয়া হয়েছে। ওই পরিবার ঘরের বাইরে বেরোতে পারছেন না। তারা সেসব সরাতে গিয়েছিলেন, কিন্তু তাকে মারমুখী হয়ে তাদেরকে তেড়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে ওই পরিবার, তারা পুলিশের দ্বারস্থ হয়েছে। সমশ্রী আইসিডি রুমের রাস্তার জন্য এবং ড্রেনের জন্য। তা আমি ওইখানে পঞ্চায়েতের সব ছিল, এখানে কাগজপত্র করে আমি 4 ফুট রাস্তা দিয়েছি। সেই 4 ফুট রাস্তা এবং ড্রেন আমি ছেড়ে দিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে বলছে যে 7 ফুট জায়গা দিতে হবে এবং 20 লিটার সিমেন্ট এবং গাড়ি দিয়ে রাস্তাটা তৈরি করে দিতে হবে। আমি বলেছি দেবো না, তার পরিপ্রেক্ষিতে আবার ঝামেলা করছে। একটি তৃণমূলের গোষ্ঠীকন্দল। বিষয়টা যাই হোক না কেন, 4 ফুট ছাড়া হবে না 7 ফুট ছাড়া হবে, সেটা পঞ্চায়েত ঠিক করবে, প্রশাসন ঠিক করবে, তার যে নিয়ম আছে সেই অনুযায়ী হবে। তার কোনো অধিকার নেই যে ওই পরিবারটি তৃণমূলের অপর গোষ্ঠীর বলে তার রাস্তাটি ওইভাবে ঘিরে দেওয়া। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। কে কোন দল করে সেটা বড় কথা নয়। কেউ কারুর জায়গা বাঁশ দিয়ে আটকে রাখতে পারে না। যদি ওনার এ ধরনের কোনো বাঁশ দিয়ে জায়গা ঘিরে রেখে দিয়ে থাকে, উনি আইনের দ্বারস্থ হতেই পারেন, কারণ আইনেই এর সমস্যার সমাধান হবে। এবার দেখাবো বাগনানের জঞ্জাল যন্ত্রণা। রাস্তার ধারে যেখানে সেখানে জঞ্জাল হবে নাই বা কেন? কারণ 2023-এ তৈরি হয়েছিল বর্জ্য নিষ্কাশন কেন্দ্র। তৈরি হয়েছে কারণ আগাছায় ভরে রয়েছে, আজও চালু হয়নি বর্জ্য নিষ্কাশন কেন্দ্র। ফলে যত্রতত্র যেখানে সেখানে রাস্তার ধারে এভাবেই আবর্জনা স্তূপ। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে সন্তু মালিক, কথা বলবো সন্তুর সঙ্গে। সন্তু, যে ছবি তাতে তো অতিষ্ঠ হবে মানুষজন, এটাই স্বাভাবিক, কারণ 2023-এর বর্জ্য নিষ্কাশন কেন্দ্র তৈরি হয়েছে কিন্তু আজও খোলেনি। কোথায় গলদ? কেন আজও খুলল না বর্জ্য নিষ্কাশন কেন্দ্র? দেখো, 2023 সালে বাগনানের চন্দ্রপুর এলাকায় কিন্তু এই বর্জ্য নিষ্কাশন কেন্দ্রটি তৈরি হয় এলাকার যে নোংরা বা আবর্জনা সেগুলোকে এখানে আনার জন্য। কিন্তু অভিযোগ স্থানীয়দের, সেখানে 2023-এর পর থেকে কিন্তু এই বর্জ্য নিষ্কাশন চালুই করা হলো না। ফলস্বরূপ দেখা যাচ্ছে যে বাগনানের যত্রতত্র কিন্তু আবর্জনা স্তূপ, সেখানে কিন্তু মশা মাছি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। কেন চালু করা গেল না এমনটা জানতে গিয়ে জানা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েত যে চালু করবে তার জন্য কোনো গ্রাম পঞ্চায়েতের কোনো ফান্ড নেই, এমনটাই কিন্তু বিডিও কিন্তু স্বীকার করে নিয়েছে। বাগনান 1 নম্বর বিডিওর দাবি যে ফান্ড না থাকার জন্যই এটা সমস্যা হচ্ছে, এবং অবিলম্বে কিন্তু এই ফান্ড জোগাড় করে যাতে বর্জ্য নিষ্কাশন কেন্দ্রটি চালু করা যায় এবং যাতে দুর্গন্ধ আবর্জনা থেকে বাগনানবাসীকে মুক্তি দেওয়া যায় তার কিন্তু চেষ্টা করা হচ্ছে। এরকমই আশ্বাস দিয়েছে বিডিও। বেশ।